মিথ্যা মামলা দেওয়া হয়, যেভাবে মোদিজির বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে আপনাদের বঞ্চিত করা হয়, তারপরেও আজকের এই সমাবেশ মিছিল হাজারে হাজারে মানুষের এই উপস্থিতি প্রমাণ করে যে হরিপাল ভারতীয় জনতা পার্টির মাটি এবং দুর্ভেদ্য দুর্গ। আমি জমির মালিককে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এখানে সভা করার জন্য কোনো সরকারি মাঠ তো দূরের কথা, ব্যক্তিগতভাবে কোনো মাঠ আমাদের দেওয়া হয়নি। তারপরেও রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমাদের এই জমির মালিক আমাদেরকে সভা করার অনুমতি দিয়েছে। আমি ভগবানের কাছে তার মঙ্গল প্রার্থনা করি। আপনারা জানেন আজকের এই সভার আয়োজক ব্যবস্থাপক আরামবাগ সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির সভাপতি এবং পুরসুড়ার মান্যবর বিধায়ক মাননীয় বিমান ঘোষ মহোদয় উপবিষ্ট আছেন। ফালাকাটা ছবি দেখাতেই হবে আপনাদের, তার কারণ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রার জন্য যে পোস্টার পড়েছিল, ওই দেখুন পোস্টার ব্যানার কারা যেন ছিঁড়ে দিয়েছে। কারা ছিঁড়ে দিল রাতের অন্ধকারে পোস্টার ব্যানার? অধীর রঞ্জন চৌধুরী, তিনি এ নিয়ে সরব পাল্টা মুখ খুলেছেন। ফিরাদ হাকিমও বক্সিরহাট থেকে শুরু হয়েছে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি করার। রাহুল গান্ধীর নেতৃত্বে যে ন্যায় যাত্রা, তার পোস্টার ছিঁড়ছে, তার কাট আউট ছিঁড়ছে, কর্মীদেরকে মারধর করছে, যাতে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রায় মানুষ অংশগ্রহণ করতে ভয় পায়। এর থেকে নিন্দার আর কিছু তো হতে পারে না। আমরা একটাই কথা বলবো বাংলার সরকারকে বা সরকারি দলকে, যে আমাদের সঙ্গে যা খুশি আপনারা করে নিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাহুল গান্ধী এই মুহূর্তে বাংলার অতিথি। কিন্তু আপনাদের রাজনৈতিক বক্তব্য থাকতে পারে, এক কথায় যাকে বলে রাজনৈতিক অসভ্যতা কেন হচ্ছে, কারা করছে, কিভাবে হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারকে তা দেখতে নিশ্চয়ই বলবো। কেন তৃণমূল কংগ্রেস ছুটতে যাবে? হঠাৎ কংগ্রেসের এটা মনে হলো কেন? বিজেপি ছিড়বে না তৃণমূল কংগ্রেস ছিড়বে? রাহুল গান্ধী কি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছে? আসলে এখানকার কংগ্রেস বিজেপির প্ল্যাটটা নিতে খালি বাকি রেখেছে। আর এইসব বক্তব্যের মধ্যেই মল্লিকার্জুন খার্গে চিঠি পৌঁছলো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে চিঠিতে কি রয়েছে? আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন আবির? দেখো, চিঠিতে মল্লিকার্জুন খাড়গে উল্লেখ করছেন সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর যে যাত্রা হচ্ছে সেখানে গোলমালের আশঙ্কা তারা করছেন। তাদের বক্তব্য যে পড়শি রাজ্যতেও সেই ঘটনা ঘটেছে, এখানেও সেই ঘটনা ঘটতে পারে। ওই ক্ষেত্রে দাঁড়িয়ে কেউ বা কারা প্রশাসনকে তারা খারাপ দিকে এই বিষয়টিকে চালনা করে ফেলতে পারেন, ফলে প্রশাসন যেন গোটা বিষয়টার দিকে নজর করে এবং রাহুল গান্ধী যাতে নিরাপদ এবং সুষ্ঠুভাবে রাজ্যে কর্মসূচি চালিয়ে যেতে পারেন, তার নিরাপত্তা এবং যারা যাত্রা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তার যে বিষয়টি সেটাকে সুনিশ্চিত করার যে বার্তা, সেই বার্তাও এদিনকে এই চিঠির মাধ্যমে মল্লিকার্জুন খাড়গে পাঠিয়েছে কংগ্রেস সূত্রে, তেমনটাই খবর। আমি আরও একটি বিষয় জানতে চাইবো। আমরা দেখেছিলাম যখনই মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বলেছিলেন যে আমাদেরকে না জানিয়ে এইভাবে আমাদের রাজ্যের উপর দিয়ে ন্যায়যাত্রা, কংগ্রেস ন্যূনতম সৌজন্যবোধটুকু দেখাতে পারত, তার ঠিক 24 ঘন্টার মধ্যে জয়রাম রমেশ তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যায়যাত্রায় আসেন তাহলে ন্যায়যাত্রা আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। সেই রকম একটা জায়গা থেকে মল্লিকার্জুন খার্গের এই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা তাৎপর্যপূর্ণ, কিভাবে দেখছে রাজনৈতিক মহল? দেখো, ভীষণ রকম ভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে যে বিজেপি বিরোধী জোট গড়ার ক্ষেত্রে অন্যতম কারিগর ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খার্গের নামও তিনি প্রস্তাব করেন এবং একই সঙ্গে হচ্ছে ইন্ডিয়া এই নামটিও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। তবে কংগ্রেসের মধ্যে একটি রাজনৈতিক দল তারা যে আচরণ করেছে, অনেকেই বলছেন তারা কংগ্রেস তাদের ইগো ছেড়ে এখনো পর্যন্ত বেরোতে পারেনি। তাদের এই আচরণের কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বাকি দলগুলিকেও। এবং যারা এই জোটের মধ্যে রয়েছে কংগ্রেসের ক্ষেত্রে অনেকেই, অনেক রাজনৈতিক দল, শুধু তৃণমূল কংগ্রেস নয়, তারাও কংগ্রেসের এই ভূমিকা নিয়ে বারবার ধরে প্রশ্ন তুলতে শুরু করেছেন। অনেকেই বলছে সেটা হচ্ছে যে রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রা যাতে যথাযথভাবে
ভাবে হয় সেদিকেই কংগ্রেস শিবিরের তরফ থেকে যথাযথ নজর বরাবরের জন্য রাখা হচ্ছে, এবং সেই কারণেই বাংলার মতো একটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্যের ক্ষেত্রে বারবার ধরে মল্লিকার্জুন খাড়গে হোক বা জয়রাম রমেশ হোক বারবার ধরে উল্লেখ করছেন। তবে কংগ্রেস শিবিরের বক্তব্য যে আচরণ, তৃণমূল কংগ্রেসের বক্তব্য, কংগ্রেস শিবির যে আচরণ করেছে, যে ধরনের বক্তব্য তারা বিভিন্ন সময় রেখেছে, বিশেষ করে এই রাজ্যের ক্ষেত্রে অজিত চৌধুরীর যে বক্তব্য তাকে যথাযথভাবে নিচ্ছে না হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে কংগ্রেসের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে নতুন করে চিঠি পাঠানোর পরেও ওই ন্যায়যাত্রা সংক্রান্ত বিষয় তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক অবস্থান তাতে কোনো বদল ঘটবে না বলেই রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ। আমি রাহুল গান্ধী আসছেন, ন্যায়যাত্রা হবে ভারত জোড়ো। এই ন্যায়যাত্রা উত্তরবঙ্গে আবার আসার কথা ছিল অমিত শাহ, কিন্তু অমিত শাহ আসছেন না। শাহী সফর বাতিল, শাহী সফর স্থগিত হয়ে গেল এখন কিছুদিনের জন্য। কিন্তু কেন শাহী সফর স্থগিত হলো? অমিত শাহ কেন আসছেন না? আগামীকালই তো রাজ্যে আসার কথা ছিল অমিত শাহ। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, কি জানতে পারছি আমরা? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তুমি জানো যে বিহারে একটি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং নীতিশ কুমারকে কেন্দ্র করে সেই জায়গাতে দাঁড়িয়েই সম্ভবত অমিত শাহ তার বঙ্গ সফরসূচি বাতিল করেছেন বা স্থগিত রেখেছেন, এমনটাই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো যে আগামীকাল রাত্রেবেলাতেই অমিত শাহ তিনি কলকাতায় আসছেন এবং সোমবার তার ঢাসা কর্মসূচি ছিল, একদিকে সভা ছিল, সাংগঠনিক বৈঠক ছিল, কিন্তু শেষ পর্যন্ত অমিত শাহ যে আসছেন না রাজ্য শহরে সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গিয়েছেন এবং মূলত পাটনায় রাজনৈতিক অস্থিরতার কারণেই অমিত শাহর এই সফর স্থগিত হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। কিন্তু পাল্টা কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য শুনুন। বিজেপির দিল্লির নেতৃত্ব বোঝেন যে এ রাজ্যে তাদের সংগঠন বলে কিছু নেই। এ রাজ্যে বিজেপিকে চলতে হয় এজেন্সিকে অপব্যবহার করে, শাখা সংগঠন হিসেবে এজেন্সিকে অন্যান্য পথে ব্যক্তিগত কুৎসায়, এইভাবে এখানে বিজেপি প্রচারে থাকে। বাংলার বিজেপি নিয়ে অমিত শাহের বাড়তি কোনো উৎসাহ থাকারও কোনো কারণ নেই। এবার বিচারপতির বিচারের খবর, অর্থাৎ একদম নজিরবিহীন এক ঘটনা। দুই বিচারপতি, সেই দুই বিচারপতির মধ্যে বিবাদ, দুই বিচারপতির মধ্যে সমস্যা এবার স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এলো সুপ্রিম কোর্ট। আজ শুনানি শুরু হয় সকাল 10:30টার পর। বিচারপতিদের বিচার শুরু হয়। মেডিকেলে ভর্তি সংক্রান্ত সব মামলার বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ। সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল। 5 বিচারপতির এই বেঞ্চের নির্দেশে সবাইকে নোটিশ, এবং আগামী সোমবার পরবর্তী শুনানি হবে। শহর কলকাতার ছবি দেখুন, এটি বাড়ির ছবি যেরকম হয়। সেই বাড়িটা কোথায় বলুন তো? আসলে এই বাড়িটা ফুটপাতের উপরে। যদি দূর থেকে দেখেন তাহলে দেখবেন একটা না, এরকম সার দিয়ে পরপর বাড়ি, দোকান, জামা কাপড় মেলে দেওয়া আছে, সংসার, পরিপূর্ণ সংসার ফুটপাতের উপর। তো ফুটপাতের উপর যদি এইভাবে সংসার পাতে তাহলে মানুষ হাঁটবে কোথা দিয়ে? বাড়িতেই কিন্তু শেষ নয়, দোকান দেখছেন আপনি, এবং যেহেতু ফুটপাত দিয়ে হাঁটা যাবে না, মানুষ তো রাস্তা দিয়ে হাঁটবেন, কিন্তু সেখানেও সমস্যা। রাস্তার উপরের অবস্থা দেখুন, গাড়ি পার্ক করে রাখা আছে রাস্তার উপরে, সেই ছবিও দেখাচ্ছি দেখুন। দেদার পার্কিং, রাস্তা সরু হতে 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 আরো সরু হয়ে যাচ্ছে। এবার এটা দেখুন ভালো করে, গাছ কেটে এনে ফেলে রাখা হয়েছে ফুটপাতের উপরেই, মানুষ হাঁটবে কোথা দিয়ে? মানিকতলার ক্যানেল ইস্টের এই দশা, আজ থেকে নয়, দিনের পর দিন এই অবস্থা। এখন যারা দোকান করছেন তারাও বুঝতে পারছেন যে ভুল করছেন, কিন্তু তারা বলছেন যে উপায় তো নেই, আর কেউ তো কিছু বলছেও না। এই কেউ কিছু বলছে নাটাই মারাত্মক ব্যাপার। শুনুন। এখানেই হোটেল চলে তোমার? হ্যাঁ, এই টুকটাক করে চলে, আমাদের ঘরেও খাওয়া হয়। কিন্তু পুরো ফুটপাত তো দখল, মানে মানুষ হাঁটবে কোথা দিয়ে? পুরো ফুটপাত কি দখল করা যায় মাসি? না। কতদিন ধরে এই দোকান চলছে? 15-16 বছর হয়ে গেল। থাকেও তো অনেকে। হ্যাঁ, অনেক থাকে। এই পুরো ফুটপাত দখল করে
তো অনেক দিনই হলো রয়েছে এটা, পুলিশ বা প্রশাসন থেকে কিছু বলে না? এরকম তো কিছু কেউ বলেনি। কেউ কিছু বলেনি? কেউ যখন কিছু বলেই না তাহলে দোকান যেমন আছে থাক, এরকমই ব্যাপার আর কি। কিন্তু যারা এই ফুটপাতে দোকান থাকার ফলে রাস্তা দিয়ে হাঁটছেন এলাকার মানুষ, ভুক্তভোগী, তারা কি বলছেন শুনুন। নামের ফুটপাত, সব দিকে বস্তি, দোকানপাট সব ক্যাপচার করে নিয়েছে। কোনো একটা লোক হাঁটতে পারবে না ফুটপাত দিয়ে। মাঝে মাঝে তো উচ্ছেদ হয়, তারপরে আবার ওই একই, দুদিন পরে আবার ওই একই জিনিস হয়ে যায়। ফুটপাত কেন হয়? যে মানুষ হাঁটার জন্য, রাস্তা দিয়ে গেলে যদি কোনো অ্যাক্সিডেন্ট কিছু না হয় তার জন্য ফুটপাত আপনি নিজে না পুরো চোখ হয়ে রয়েছে। আমাদের দোকানের আশেপাশে মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হয় বাইকে করে। এবার কি এই ফুটপাতে যে ঘরগুলো রান্না করছে, ভাতের ভেনা রাস্তায় ফেলছে, গাড়ি বাইক যাচ্ছে, স্কিড করে পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। যখন পুলিশ আসে একবার করে দিয়ে গেল, পরের দিন আবার সে জায়গাতেই। প্রবলেমটা হচ্ছে যে এন্ট্রান্সটা আছে, এন্ট্রান্সের কাছে যে বড়ো যে 22 টাকা 20 টাকা যেগুলো গাড়ি ঘুরে টার্ন নিতে গেলে এখানে প্রবলেম হয়, এভরিডে প্রবলেম হয়। বোথ সাইডেই কিছু, এত বড় এন্ট্রান্স আছে, এত বড় এন্ট্রান্সের কোনো সাইডে কিছু নেই, মানে 1 ইঞ্চিও জায়গা নেই। কেউ কি জানেন না? জানেন নিশ্চয়ই। স্থানীয় জনপ্রতিনিধি কাউন্সিলর, তিনি কি বলছেন শুনুন। দেখুন, এখানে আমি অনেকবার এদেরকে নোটিশ করেছি এবং আমরা ফাইন করেছি, তা সত্ত্বেও এরা মানছে না। ফুটপাথের উপরে দখলে সব দোকান করে দিয়ে গাড়িগুলো রেখেছে বেআইনি ভাবে। কাউন্সিলর হাত তুলে দিচ্ছেন, বারবার বলেছেন কাজের কাজ কিছু হয়নি, কিন্তু তাহলে পুরসভা এবার কড়া পদক্ষেপ করবে। মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছেন কড়া ব্যবস্থা নেওয়া হবে। ফ্যামিলি নিয়ে কিছু কিছু মানুষ থাকছে, দেখলাম যে এরা র্যাক পিকার্স নয়, এরা হচ্ছে স্ক্র্যাপ সাপ্লায়ার, অর্গানাইজড গ্রুপ। তারা বিভিন্ন জায়গা থেকে স্ক্র্যাপগুলো নিয়ে ফুটপাত দখল করে আর ওখানে তারা থাকে। আমি পুলিশ কমিশনারকে একটা চিঠি দেবে, যারা বাচ্চা নিয়ে রয়েছে তাদের কাছাকাছি নাইট শেল্টারগুলো পাঠিয়ে দেবে। তো রাস্তায় ফুটপাত দখল করে স্ক্র্যাপ ডিলার্সের ব্যবসা করা এটা অন্যায়। আমাদের কলকাতাকে দেখতে হচ্ছে না এরা কারা, সুরক্ষার ক্ষেত্রে যে কোনো সময় কি হচ্ছে না হচ্ছে। হয়তো কারো কনস্ট্রাকশন হচ্ছে 2 দিন 3 দিনের জন্য হয়তো মালটা রেখেছে, যেখানে রেগুলারলি রেখে করছে সেগুলো আমরা তুলে নেব। ফুটপাতগুলো দখল করে নিয়ে ব্যবসা করার জায়গা।